কি হয়েছে তোমার? উল্টো পাল্টা বলছো কেন? তুমি এখনো কি বিয়ে করে আবার ফিরত দিবে? পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি না, ওরা হবে। আপনাকে যা বললাম তাই করুন। জঙ্কুকের কথা মতো নামজন ছোট তালুকদার বাড়িতে কল দিল। কিছুক্ষণের মধ্যে তারা সাত রাস্তার মোড়ে এসে হাজির হয়। জঙ্কুকও ডেকে নিয়ে সেখানেই যাচ্ছিল। জিন রান্নাঘর থেকে তড়িঘড়ি করে এসে ছেলেকে বলল, যাচ্ছো বাবা যাও, তবে মাথায় রেখো কোনো মায়ের বুক যেন খালি না হয়। ইনশাআল্লাহ, আশা করি এমন কিছু হবে না। বাবা মাকে সালাম দিয়ে জঙ্কুক তেকে নিয়ে সদর দরজা পার করে গাড়িতে বসলো। 10 মিনিটের মধ্যে জঙ্কুক তেকে নিয়ে সাত রাস্তার মোড়ে হাজির হয়। গাড়ি থেকে নামতেই তার চোখ পড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আপনজনের দিকে। সেখানে ছিল তার বাবা, চাচা এবং একজন অচেনা পুরুষ। জঙ্কুক ধীরে ধীরে তার হাত ধরে এগিয়ে যেতে থাকে তাদের দিকে। জঙ্কুক তার হাত ধরেছে দেখে তার চাচা কিছু বলতে যাবে, ঠিক সেই সময় তের বাবা কাই তাকে হাতের ইশারায় থামিয়ে দেয়। তোদের জমির ভাগ তোরা নিয়ে নে, আর আমার মেয়েকে আমায় দিয়ে দে, এই নে দলিল। জঙ্কুক দলিলটা হাতে নিল এবং তার ছেলের একটা হাসি দিয়ে কায়ের মুখে সেই দলিলটা ছুঁড়ে মারে। এতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। সাত রাস্তার মোড়ে জঙ্কুক, কাইতের চাচা ছাড়া ছিল আরো অনেক লোক, যারা কিনা জঙ্কুক এবং কায়ের হয়ে কাজ করে। তাদের সামনে নিজের বাবাকে এভাবে অপমানিত হতে দেখে তে ওর বাবার জন্য কিছুই করতে পারছে না। তোদের দলিল আর জমি তোরাই নে। চুক্তিতে রাজি হওয়ার সময় মনে ছিল না এর পরিণতির কথা? কাপুরুষের দল কোথাকার! আমার মেয়েকে ছেড়ে দে জঙ্কুক। এই হাত ধরেছি তো আর কখনো ছাড়বো না। তোদের মেয়ে এখন তোদের নয়, এখন ও শুধু আমার। আর এই কথাটা ভালো করে শুনে রাখ, যদি আর তোরা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করিস, তোর মেয়ের কসম তোদের পরিবারের একটা প্রাণও থাকবে না। ভাইজান, আপনি যা চাইবেন তাই হবে নাকি? দেশে তো আইন বলে কিছু একটা আছে নাকি? আমিও দেখি কে আমার হবু স্ত্রীকে আমার থেকে ছিনিয়ে নেয়। বেগুনের বাচ্চা, তুই জানিস না এই গ্রাম আইনের শাসনে নয়, বড় তালুকদারের কথা চলে। তোর মুখে যদি আর একবার আমার তের নাম শুনি, তাহলে এই সাত রাস্তার মোড় তোর রক্ত হজম করবে। কথাটা মনে রাখিস, শালা বেগুনের বাচ্চা। দেখুন, আমি জানি আপনার জমি প্রয়োজন। জমি নিয়ে নিন আর আমার তেকে ছেড়ে দিন। সামনে আমাদের বিয়ে। বোগাম আর কিছু বলতে পারলো না। জঙ্কুক সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় বোগামের গালে। তোকে আমি বলছি না আমার তের নাম মুখে না নিতে? এই সুযোগে জঙ্কুকের হাতে তে কামড় বসিয়ে দেয়। হাতে অল্প ব্যথা পেতেই জঙ্কুক তের হাত ছেড়ে দেয় আর তে ছাড়া পেয়ে এক দৌড়ে নিজের বাবার পেছনে গিয়ে লুকিয়ে যায়। আব্বু, আমায় বাড়ি নিয়ে যাও, এই লোক আমায় মেরে ফেলবে। তুমি জানো আব্বু, এই লোক খুব ভয়ঙ্কর। আজ সকালে আমাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছে। আব্বু, তুমি কিছু করো। তে চলে আয়, নয়তো তোর জন্য তোর বাপ চাচার দেহ থেকে রক্ত ঝরবে। আর আমি জঙ্কুক, সেই রক্তেই তোকে গোসল করিয়ে ওদের লাশের উপর দিয়ে নিয়ে যাব। তে জঙ্কুকের এমন কথা শুনে ভয়ে কেঁদে ফেলে এবং পা বাড়ায় জঙ্কুকের দিকে যাওয়ার জন্য। কিন্তু তার চাচা ওর হাত শক্ত করে ধরে বলে, আর দেহি তুই কি করে আমগুলাসের উর্ফে দা আমার বাতিজিরি লইয়া যাস। আয় দেহি কে কারে রক্ত দিয়ে গোসল করায়। জঙ্কুক বেশি দেরি না করে পাঞ্জাবের পকেট থেকে পিস্তল বের করে সোজা বোগামের মাথা বরাবর ধরে আর তের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তুই জানিস না কতটা ভয়ঙ্কর আমি। আবার বলছি, যদি রক্তে গোসল করতে না চাস তাহলে চুপচাপ চলে আয়। তে কোনো উপায় না পেয়ে তার চাচার হাত ছেড়ে দেয় এবং জঙ্কুকের দিকে এগিয়ে যেতে নিলে ওর চাচা আবারও ওর হাত শক্ত করে ধরে বলে, তুই কোনোখানেও যাবি না। আমি তোর এই বদমাইশের রক্ত দিয়ে গোসল করে এরপরে বাড়ি লইয়া যাবো। সুবিন, যেতে দে আমার কলিজা টুকরাকে, না হয় বেগমের মায়ের বুক খালি হয়ে যাবে। তাই অচেতন পায়ে আবারও জঙ্কুকের কাছে এগিয়ে আসে। জঙ্কুক নিজের বুকের মাঝে তেকে জাপটে ধরে আর তের বাপ চাচার উদ্দেশ্যে হুমকি সরে বলে, আজকের পর থেকে তোরা ভুলে যাবি তোদের তে নামে কোনো মেয়ে আছে। কথা শেষ করে জঙ্কুক তেকে নিয়ে গাড়ির উদ্দেশ্যে এগিয়ে আসবে, তখনই গুলির শব্দ জঙ্কুকের কানে আসে। তে পুরো স্তব্ধ হয়ে গেল। তার কাছে মনে হচ্ছে এই তো শুরু হলো যুদ্ধের সূচনা। জঙ্কুকের দলের একটা গার্ডকে গুলি করে মেরে ফেলেছে তের চাচা। জঙ্কুক তের চাচার দিকে পিস্তল তাক করে শুট করতে যাবে, ঠিক সেই সময় তে জঙ্কুকের পা জড়িয়ে ধরে। আমার চাচাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, কখনো পালাবো না। এর বিনিময়ে ভিক্ষা দিন আমার চাচার জীবন। আমার চাচা তো বোন এতিম হয়ে যাবে, ছেড়ে দিন চাচাকে। তের আর্তনাদ জঙ্কুককে কিছুটা শান্ত করে। জঙ্কুক পিস্তল রেখে তেকে দাঁড় করায় এবং তের বাপ চাচার দিকে তাকিয়ে বলে, তোরা বেঁচে গেলি শুধু আমার বেগমের জন্য, নয়তো আমি তোদের কলিজাটা টেনে বের করে আনতাম। এদিকে তের মাথা ঘুরতে লাগলো। পুকুরে পড়ার জন্য তে অসুস্থ ছিল। এর মধ্যে মানসিক এত চাপ সহ্য করতে না পেরে তে জ্ঞান হারিয়ে ফেলল।
জঙ্কুক অতি যত্ন সহকারে তেকে কোলে তুলে গাড়িতে প্রবেশ করলো। তারপর ওরা রওনা হলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওরা চলে যেতেই তের বাবা হাউমাউ করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে এবং কপাল চাপড়াতে চাপড়াতে বলে, আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। আমি যদি ওদের চুক্তিতে রাজি না হতাম তাহলে আজ আমার আম্মাজানকে এত কষ্ট পেতে হতো না। ওই মানুষটা আমার মেয়েটাকে হয়তো তিলে তিলে মেরে দিবে। কি হবে বেঁচে থেকে? এই দিন দেখার আগে আমি কেন মরে গেলাম না? নিজের বড় ভাইয়ের এমন আহাজারি দেখে সুবিনের কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু তার কিছু করার নেই। সে জানে জঙ্কুক কি পরিমাণ ভয়ঙ্কর মানুষ। তেকে বাড়ি নিয়ে আসার পর অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি জঙ্কুকের পক্ষে। তাই জঙ্কুক তাদের পারিবারিক মহিলা ডাক্তারকে ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসে। ডাক্তার এসে তেকে পরীক্ষা নিরীক্ষা করে জঙ্কুককে জানালো, অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলেই সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর জঙ্কুক তের পাশে বসে রইল। তার চাহনি যেন আটকে গেছে তের মুখের উপর। এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছে না জঙ্কুক। অচেতন অবস্থায় তের সৌন্দর্য যেন জঙ্কুকের হৃদয় কেড়ে নিচ্ছে। জঙ্কুক গভীরভাবে তের দিকে তাকিয়ে ভাবে, আচ্ছা আমি যদি ওর কপালে একবার চুমু খাই তাহলে কি পাপ হবে? জঙ্কুকের মনে ভেসে ওঠে তের কড়া কথাগুলো, আপনার স্পর্শ আমার জন্য ভয়ঙ্কর কলঙ্ক। আবার মনে পড়ে তে জঙ্কুকের হালাল নারী। তাহলে কি সত্যিই পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে জঙ্কুক, কিন্তু তার অন্তরে আরেকটি প্রশ্ন জাগে, আমি তো নিজেই পাপ, তাহলে শখের নারীকে ছুঁয়ে সেই পাপের ভার বাড়ালে ক্ষতি কি? কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে। ধীরে ধীরে চোখ মেলে দেখে জঙ্কুক তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তে ধীরে ধীরে উঠতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। জঙ্কুক সাহায্য করার জন্য হাত বাড়ালে তে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলে ওঠে, বলেছি না আমাকে ছুবেন না, দূরে থাকুন আমার থেকে, আমি আপনাকে ঘৃণা করি। ওই ছেলে কি যেন নাম? হ্যাঁ বগাম। কে সে? আমার স্বামী। তের এমন উত্তর শুনে জঙ্কুক ঠাস করে তের বাম গালে থাপ্পড় বসিয়ে দেয়। তোর স্বামী আমি, এবং কি তোর সবকিছু। আর কোনোদিন তোর মুখে কোনো হারাম পুরুষের নাম শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব নারী। অসুস্থ অবস্থায় তের পক্ষে এত ভয়ঙ্কর থাপ্পড় হজম করা সহজ ব্যাপার নয়। জঙ্কুক সেটা বুঝতে পারে, তাই তেকে উদ্দেশ্য করে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। কথাটা বলেই জঙ্কুক নিচে নেমে যায়। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল বান্টু। ভাইজান, বাগানে মিস্টার লি মিনহো আপনার জন্য বসে আছেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই ওনার জন্য নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। বসুন। আসলে আপনি যে প্রচারের কথা বলেছেন নির্বাচনে, আমি শুদ্ধ বাংলা স্পষ্ট ভাষা খুব পছন্দ করি। আশা করি আপনি তার সম্পর্কে অবগত। একটু যদি ভেবে দেখতেন, কারণ দেশ তো আর আগের মতো নেই। তো কি হয়েছে? আমি নমিনেশন পেয়ে গেছি মানে আমি এখন এই শহরের মেয়র। বুঝতে পেরেছেন কথাটা? সেটা তো বুঝেছি, কিন্তু সমস্যা এখানে নয়। সমস্যা তো বাঙ্গি। সে তো আমাকে প্রচারে বাধা দিচ্ছে। ওর ব্যাপারটা আমি দেখে নেব। আপনি আপনার কাজে মনোযোগ দিন। এই বলে জঙ্কুক বাগান থেকে চলে যায়। আর বান্টু লি মিনহোকে 2 লক্ষ টাকা দিয়ে বিদায় করে দেয়। এই যে মিস্টার লি মিনহো, এদিকে ফিরুন। স্লোগানটা আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার চাচা তোমার চাচা, জঙ্কুক চাচা, জঙ্কুক চাচা। জঙ্কুক রুমে এসে দেখে তে মাত্র নামাজ পড়া শেষ করলো। শান্ত স্বরে তেকে ডাক দেয়, তে। এই বদমাইশকে দেখে কেন জানি আমার অন্তর অব্দি বিষাদ হয়ে যায়। জঙ্কুককে 2 গাল আলতো করে ধরে বলে, জানিস তোকে এরূপে একদম কবুতরের বাচ্চার মতো লাগছে। আমায় ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। এতটা যত্ন নিয়ে তোকে স্পর্শ করি, তাও তোর কলঙ্কের ছোঁয়া যতই যত্ন হোক তা বিষাক্ত।